আপনি কি কখনো চিন্তা করেছেন যে একটি সামান্য ভুল সিদ্ধান্ত, একটি ক্ষণিক অহংকার কিভাবে কারো সম্পূর্ণ জীবনকে উল্টে দিতে পারে, আর ক্ষমতার মোহ কোনো ব্যক্তিকে কতটা অন্ধ করে তুলতে পারে? আজ আমি আপনাদের এমন একটি কাহিনী বলতে যাচ্ছি যা শুধু আপনাকে নাড়া দেবে না, বরং এটাও প্রমাণ করবে যে ন্যায়ের দেবতা হয়তো বিলম্বে আগমন করেন, কিন্তু নিশ্চিতভাবে আসেন। এই কাহিনীটি সম্মান, দায়িত্ব এবং একটি কন্যার অবিচল প্রেমের কাহিনী, যিনি তার পিতামাতার অপমানের প্রতিফল নিয়েছিলেন এবং তাদের শিক্ষা প্রদান করেছিলেন, যারা ইউনিফর্মের অহংকার প্রদর্শন করে দরিদ্রদের পিষ্ট করার প্রয়াস করে। গ্রামে যখন সূর্যের প্রথম আলোক রশ্মি শহরের উচ্চতম ভবনগুলির ওপরে পতিত হতো, তখন হরিশঙ্কর দাদা এবং তার স্ত্রী লক্ষ্মী তাদের ছোট্ট ঝুপড়িঘর থেকে বেরিয়ে পড়তেন। বয়সের এই স্তরে যেখানে লোকেরা বিশ্রাম গ্রহণ করে, সেখানে এই দুজন ছিলেন কঠোর পরিশ্রম এবং অটুট নিষ্ঠার প্রতিচ্ছবি। তাদের ছিল একটি ক্ষুদ্র জমি, যেখানে তারা ঋতু অনুসারে সবজি চাষ করতেন। কখনো তাজা ভেন্ডি, কখনো চকচকে লাউ, কখনো সতেজ পালং শাক। এই সবজিগুলো শুধু তাদের জীবিকা সাধন ছিল না, বরং তাদের রক্তঘামের ফসল ছিল। প্রতি সকালে তারা একটি ঠেলা গাড়িতে তাদের সবজি ভর্তি করে শহরের একটি জমজমাট রাস্তার পাশে তাদের ক্ষুদ্র দোকান স্থাপন করতেন। তাদের সবজির সতেজতা এবং তাদের মধুর কথাবার্তার জন্য ক্রেতারা তাদের প্রতি আকৃষ্ট হয়ে আসতেন। শহরের ব্যস্ত জীবনে হরিশঙ্কর দাদা এবং লক্ষ্মী দাদি ছিলেন শান্তিপ্রিয় ব্যক্তি। লোকেরা তাদের কাছে শুধু সবজি ক্রয় করতে আসতেন না, বরং তাদের সাথে দুটো মিষ্টি কথা বলতেও আসতেন। তাদের জীবন ছিল সাধারণ, কিন্তু তাতে সন্তোষ এবং আত্মমর্যাদা ছিল পরিপূর্ণ। তাদের একমাত্র কন্যা প্রিয়া তাদের থেকে দূরে একটি বৃহৎ শহরে শিক্ষা গ্রহণ করছিল। প্রিয়া তার পড়াশোনায় সর্বদা প্রথম স্থান অধিকার করেছিল এবং তার পিতামাতা তার জন্য অত্যন্ত গর্বিত ছিলেন। তারা প্রায়শই তাদের ছোট্ট দোকানে বসে প্রিয়ার কথা বলতেন, তার ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। তাদের প্রত্যাশা ছিল যে প্রিয়া একদিন কোনো মহান কাজ করবে এবং তাদের নাম উজ্জ্বল করবে। তারা জানতেন না যে তাদের কন্যা ইতিমধ্যেই অনেক মহান কিছু করে ফেলেছে এবং তার পরিচয় একদিন তাদের রক্ষা কবচ হয়ে উঠবে। একদিন যখন দুপুরে সূর্য তার উচ্চতম স্তরে ছিল এবং রাস্তাগুলো ক্রেতাদের ভিড়ে সরগরম ছিল, তখন একটি কালো রঙের মাহিন্দ্রা বলেরো, যার ওপর পুলিশের চিহ্ন ছিল, দ্রুত বেগে এসে তাদের দোকানের কাছে থামল। গাড়ি থেকে একজন অহংকারী পুলিশ ইন্সপেক্টর নামলেন, যার নাম ছিল বিজয় সিং। বিজয় তার এলাকায় তার নির্মমতা এবং অহংকারের জন্য কুখ্যাত ছিলেন। তিনি তার আশপাশের দোকানদারদের ওপর নিজের প্রভুত্ব বজায় রাখতে প্রায়শই বল প্রয়োগ করতেন। তার মুখে সর্বদা একটা কঠোর ভাব থাকত, যা তার দাপটকে প্রকাশ করত। আজও তিনি ক্রোধে লাল হয়েছিলেন। তিনি আসতেই আশপাশের দোকানদারদের ধমক দিতে শুরু করলেন। সরে যাও সবাই এখান থেকে, তোমরা রাস্তা অবরুদ্ধ করে রেখেছ, যানজট হচ্ছে। তার কণ্ঠ এত উচ্চ ছিল যে আশপাশের লোকজন ভয়ে সংকুচিত হয়ে গেল। হরিশঙ্কর দাদা এবং লক্ষ্মী দাদি, যারা তাদের সবজিগুলো সুন্দরভাবে সাজাচ্ছিলেন, তখন বিজয়ের নজর পড়ল হরিশঙ্কর দাদার ছোট্ট দোকানের ওপর। তিনি এটা দেখে আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন যে একজন বয়স্ক ব্যক্তি তার কথা অবজ্ঞা করছে। ওই বৃদ্ধ, শুনতে পাচ্ছিস নাকি? আমি বললাম এখান থেকে সরে যা। বিজয় প্রায় চিৎকার করে বললেন। হরিশঙ্কর দাদা ধীর গতিতে মাথা তুললেন। তার কণ্ঠে সামান্য দ্বিধা ছিল। সাহেব, আমরা তো সর্বদা এখানেই বসি, কাউকে কোনো অসুবিধা হয় না। এটা শুনতেই বিজয়ের ক্রোধ আরও বৃদ্ধি পেল। তো কি হয়েছে? এখন অসুবিধা হচ্ছে? এটা আমার রাস্তা, আমি যা চাই তাই করব। তিনি তার লাঠি বের করলেন, যা প্রায়শই দরিদ্রদের ভয় দেখাতে ব্যবহার হতো। তিনি লাঠিটা বাতাসে ওঠানামা করলেন এবং কোনো সতর্কতা ছাড়াই হরিশঙ্কর দাদার ঠেলার ওপর আঘাত করতে শুরু করলেন। তাজা সবজিগুলো চারদিকে ছড়িয়ে পড়ল, কিছু মাটিতে মিশে গেল, কিছু রাস্তায় গড়িয়ে গেল। হরিশঙ্কর দাদা তার সবজি রক্ষা করার প্রয়াস করতে লাগলেন, কিন্তু বিজয় তাকে জোরালো ধাক্কা দিলেন। হরিশঙ্কর দাদা ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলেন। এটা দেখে লক্ষ্মী দাদির চোখে জল এলো। তিনি চিৎকার করে বললেন, সাহেব, আপনি এটা কি করছেন? এটা আমাদের পরিশ্রম, আমরা বয়স্ক মানুষ, কোথায় যাব? লক্ষ্মী দাদি বিজয়ের হাত ধরার প্রয়াস করলেন, কিন্তু তিনিও তাকে ধাক্কা দিলেন। এরপর বিজয় তার লাঠি তুললেন এবং হরিশঙ্কর দাদার ওপর বেশ কয়েকবার আঘাত করলেন। হরিশঙ্কর দাদা ব্যথায় কাতরাতে লাগলেন, তার হাত পায়ে আঘাত লাগল। আশপাশের দোকানদার এবং পথচারীরা এসব দেখছিল, কিন্তু বিজয়ের ভয়ে কেউ সামনে আসার সাহস করছিল না।
বিজয় হরিশঙ্কর দাদাকে সেখানে পড়ে রেখে গাড়িতে উঠে চলে গেলেন, যেন কিছুই ঘটেনি। হরিশঙ্কর দাদা ব্যথায় ছটপট করছিলেন এবং লক্ষ্মী দাদি তার পাশে বসে কাঁদছিলেন। তারা কোনো রকমে হরিশঙ্কর দাদাকে তুলে বাড়ি নিয়ে গেলেন। তাদের মনে শুধু একটি প্রশ্ন ছিল, তাদের কি ভুল ছিল? তারা কখনো কারো ক্ষতি করেনি। তাহলে তাদের সঙ্গে এমন কেন হলো? এই ঘটনা তাদের মনে গভীর ক্ষত রেখে গিয়েছিল। হরিশঙ্কর দাদা ঠিক করলেন যে তারা আর কখনো ওই জায়গায় দোকান বসাবেন না, যত কষ্টই হোক না কেন। তাদের আত্মসম্মান ভেঙে গিয়েছিল এবং তাদের চোখে এখন ব্যথার সঙ্গে এক গভীর বিষণ্ণতাও ছিল। প্রিয়া, তাদের কন্যা, শহর থেকে দূরে একটি গুরুত্বপূর্ণ জেলায় সহকারী পুলিশ সুপার হিসেবে নিযুক্ত ছিল। তিনি একজন তীক্ষ্ণবুদ্ধি এবং সত্যনিষ্ঠ অফিসার হিসেবে খ্যাত ছিলেন। তিনি তার পড়াশোনায় সর্বদা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন এবং ইউপিএসসি পরীক্ষায়ও উচ্চ র্যাঙ্ক পেয়েছিলেন। তার লক্ষ্য ছিল সর্বদা সমাজে পরিবর্তন আনা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তিনি প্রায়শই তার পিতামাতার সঙ্গে ফোনে কথা বলতেন, কিন্তু গত কয়েকদিন ধরে তার ফোন আসছিল না, কারণ তিনি একটি বৃহৎ এবং সংবেদনশীল মামলায় ব্যস্ত ছিলেন। এক সন্ধ্যায় যখন প্রিয়া তার কর্তব্য থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন, তখন তিনি তার বাড়ির নম্বর থেকে একটি কল দেখলেন। এটা ছিল তার কাকার। তিনি দ্বিধার সঙ্গে প্রিয়াকে পুরো ঘটনা বললেন। তিনি বললেন কিভাবে একজন ইন্সপেক্টর তার পিতামাতাকে মারধর করেছে এবং তাদের সবজি ফেলে দিয়েছে। প্রিয়া প্রথমে বিশ্বাসই করতে পারলেন না। তার পিতামাতা, যারা সর্বদা এত সম্মানিত এবং পরিশ্রমী ছিলেন, তাদের সঙ্গে এমন কিভাবে হতে পারে? তিনি ভাবলেন এটা নিশ্চয়ই কোনো মজা, কিন্তু কাকার কণ্ঠে ব্যথা এবং উদ্বেগ স্পষ্ট ছিল। যখন কাকা পুরো গল্প বললেন, প্রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার পিতামাতার উপর আক্রমণ হয়েছিল এবং তারা ব্যথা ও আঘাতে ছিলেন। এক মুহূর্তের জন্য তিনি ভাবলেন চোখ বন্ধ করে সব ভুলে যান, কিন্তু তারপর তার পিতামাতার মুখ মনে পড়ল, তাদের কঠিন পরিশ্রম মনে পড়ল এবং তার চোখে জল এলো। তিনি তার কর্তব্যের কথা মনে করলেন। তিনি শুধু একজন কন্যা ছিলেন না, একজন পুলিশ অফিসারও ছিলেন, যার কাজ ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। প্রিয়া তৎক্ষণাৎ তার পিতামাতার সঙ্গে ফোনে কথা বললেন। লক্ষ্মীদাদি ফোন তুললেন। তার কণ্ঠে বিষণ্ণতা এবং দুর্বলতা স্পষ্ট ছিল। মা, তুমি ঠিক আছো? বাবা কেমন আছেন? প্রিয়া কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন। লক্ষ্মীদাদি কাঁদতে কাঁদতে তাকে সব বললেন। কন্যা, আমরা ঠিক আছি, শুধু একটু চোট লেগেছে, কিন্তু আমাদের মন ভেঙে গেছে। আমরা কখনো কারোর ক্ষতি করিনি, তাহলে আমাদের সঙ্গে এমন কেন হলো? প্রিয়া তাদের সান্ত্বনা দিলেন। মা, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। সেই লোকটাকে তার কাজের শাস্তি পেতেই হবে। প্রিয়া তার পিতামাতাকে বললেন যে তিনি 1-2 দিনের মধ্যে তাদের সঙ্গে দেখা করতে আসবেন। তিনি তার সিনিয়র অফিসারের কাছ থেকে ছুটি নিলেন এবং তৎক্ষণাৎ তার নিজের জেলার উদ্দেশ্যে রওনা হলেন। তার চোখে রাগ এবং প্রতিশোধের আগুন ছিল, কিন্তু সঙ্গে একটি দৃঢ় সংকল্পও ছিল। তিনি জানতেন যে তাকে এখন শুধু একজন কন্যা হিসাবে নয়, একজন অফিসার হিসাবে কাজ করতে হবে। পরদিন সকালে প্রিয়া তার পিতামাতার বাড়ি পৌঁছলেন। হরিশঙ্কর দাদা এবং লক্ষ্মী দাদি তাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন। প্রিয়া তার পিতামাতার হাত পায়ে লাগা ক্ষতগুলো দেখলেন এবং তার হৃদয় ব্যথায় ভরে গেল। তিনি তাদের জড়িয়ে ধরলেন এবং বললেন, আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমাদের রক্ষা করতে পারিনি। হরিশঙ্কর দাদা বললেন, কন্যা, এতে তোমার কোনো দোষ নেই, এটা তো আমাদের নিয়তি ছিল। প্রিয়া তাদের সান্ত্বনা দিলেন, নিয়তিতে ন্যায়ও লেখা থাকে বাবা, আমি সেই লোকটাকে ছাড়ব না। তিনি তার পিতামাতার কাছ থেকে ঘটনার পুরো বিবরণ নিলেন, কখন হয়েছিল, কোন গাড়ি ছিল, আর সেই ইন্সপেক্টরের নাম কি ছিল। হরিশঙ্কর দাদা বললেন যে সেই ইন্সপেক্টরের নাম ছিল বিজয় সিং এবং তার গাড়িতে পুলিশ লেখা ছিল। প্রিয়া তৎক্ষণাৎ তার মোবাইল থেকে তার জেলার এসপিকে ফোন করলেন। তিনি তাদের নিজের পরিচয় দিলেন এবং তার পিতামাতার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পুরো তথ্য চাইলেন। এসপি প্রথমে তাকে চিনতে একটু সময় নিলেন, কিন্তু যখন তিনি জানলেন যে তিনি প্রিয়া, একজন আইপিএস অফিসার, তখন তিনি তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেলেন। ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। আপনার পিতামাতার সঙ্গে এই ঘটনা ঘটেছে জেনে আমি খুব দুঃখিত। প্রিয়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, এসপি সাহেব, আমার সেই ইন্সপেক্টরের নাম এবং তার বর্তমান পোস্টিংয়ের তথ্য চাই। আমি এই মামলায় তৎক্ষণাৎ ব্যবস্থা চাই। এসপি তৎক্ষণাৎ তথ্য দিলেন, ম্যাডাম, তার নাম বিজয় সিং, সে এই থানায় নিযুক্ত আছে যেখানে আপনার পিতামাতার দোকান। প্রিয়া ফোন কেটে দিলেন। প্রিয়া তার ইউনিফর্ম পরলেন। তার মুখে এখন কোনো আবেগ ছিল না, শুধু একটি দৃঢ় সংকল্প ছিল। তিনি একটি ট্যাক্সি করে সোজা থানায় পৌঁছলেন। থানায় নিস্তব্ধতা ছড়িয়েছিল।
বিজয় সিং তার ডেস্কে বসে কিছু ফাইল দেখছিলেন। তিনি জানতেন না যে তার জীবনের সবচেয়ে খারাপ দিন আসতে চলেছে। প্রিয়া প্রবেশ করলেন এবং থানার পরিবেশ হঠাৎ বদলে গেল। সব পুলিশ কর্মী দাঁড়িয়ে গেল। বিজয় সিংহ উঠে দাঁড়ালেন। তিনি ভাবলেন কোনো উচ্চপদস্থ অফিসার পরিদর্শনের জন্য এসেছেন। প্রিয়া তাকে দেখলেন। তার চোখে কোনো আবেগ ছিল না। ইন্সপেক্টর বিজয় সিং? প্রিয়া জিজ্ঞাসা করলেন। জি ম্যাডাম। বিজয় একটু অহংকারের সঙ্গে উত্তর দিলেন। তিনি এখনও জানতেন না যে এই আইপিএস অফিসার কে। আপনি আমাকে চিনবেন না? প্রিয়া তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন। বিজয় মনোযোগ দিয়ে তাকালেন। তাকে কিছুটা মনে পড়ল। এই মেয়েটি তার মেয়ের মতো দেখতে, কিন্তু তিনি নিশ্চিত হতে পারছিলেন না। ম্যাডাম, আমার মনে হয় আমি আপনাকে কোথাও দেখেছি। হয়তো আপনি আমার পিতামাতাকে দেখেছেন। প্রিয়া শান্ত কণ্ঠে বললেন। এটা শুনতেই বিজয়ের মুখের রং উড়ে গেল। তিনি ভাবলেন তিনি কোনো স্বপ্ন দেখছেন। আপনার পিতামাতা? তিনি হাঁপাতে হাঁপাতে বললেন। হ্যাঁ, সেই বয়স্ক দাদা দাদি যারা রাস্তার পাশে সবজি বিক্রি করেন এবং যাদের আপনি কিছুদিন আগে আপনার লাঠি দিয়ে মেরেছিলেন। প্রিয়ার কণ্ঠে এখন বরফের মতো শীতলতা ছিল। বিজয়ের কপালে ঘাম জমতে লাগল। তিনি বুঝতে পারছিলেন না কি বলবেন। ম্যাডাম, আমাকে মাফ করে দিন, আমি জানতাম না যে তারা আপনার পিতামাতা, তিনি গড়গড় করে বললেন। প্রিয়া একটি ঠান্ডা নিঃশ্বাস নিলেন। আপনার এটা জানার দরকার ছিল না যে তারা আমার পিতামাতা না অন্য কারো। একজন পুলিশ অফিসারের কাজ মানুষের রক্ষা করা, তাদের মারধর করা নয়। বিজয়ের কাছে কোনো উত্তর ছিল না। তিনি শুধু নিচের দিকে তাকিয়েছিলেন। আপনি ইউনিফর্মের অপমান করেছেন বিজয় সিং, প্রিয়া বললেন। আপনি একজন পুলিশ অফিসারের মর্যাদাকে আঘাত করেছেন। আপনি আমার পিতামাতার সঙ্গে যে ব্যবহার করেছেন তা অমানবিক এবং অক্ষমার। তিনি তার পকেট থেকে তার পরিচয়পত্র বের করে বিজয়ের সামনে ঝাঁকালেন। আমি আইপিএস প্রিয়া, সহকারী পুলিশ সুপার। পুরো থানায় নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। বিজয়ের অবস্থা শোচনীয় হয়ে গেল। তিনি বুঝলেন তিনি কত বড় ভুল করে ফেলেছেন। আমি আপনাকে সাসপেন্ড করছি, বিজয় সিং, প্রিয়া দৃঢ় কণ্ঠে বললেন। আপনার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং আমি নিশ্চিত করব যে আপনি কঠিন থেকে কঠিনতর শাস্তি পান। বিজয় গড়গড় করে বললেন, ম্যাডাম প্লিজ আমাকে মাফ করে দিন, আমার চাকরি চলে যাবে, আমি গরিব মানুষ। প্রিয়া তার কোনো কথা শুনলেন না। যখন আপনি আমার পিতামাতাকে মারছিলেন তখন আপনার মনে পড়েনি যে তারা গরিব? যখন আপনি তাদের পরিশ্রম পায়ে পিষছিলেন তখন আপনার দয়া হয়নি? প্রিয়া তখনই এসপিকে ফোন করলেন এবং তাদের বিজয় সিংয়ের সাসপেনশনের আদেশ জারি করতে বললেন। এসপি কোনো দেরি না করে আদেশ জারি করলেন। বিজয় সিংকে তার ইউনিফর্ম খুলে ফেলতে এবং তার সার্ভিস রিভলভার জমা দিতে আদেশ দেওয়া হলো। তাকে সেই দিনই থানা থেকে বের করে দেওয়া হলো। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। আশপাশের দোকানদার এবং শহরের মানুষ যখন জানলেন যে সেই দারোগা যিনি হরিশঙ্কর দাদা এবং লক্ষ্মী দাদিকে মারধর করেছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে, তখন তাদের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গেল। তারা প্রিয়ার সাহসিকতা এবং ন্যায়ের জন্য তার লড়াইয়ের প্রশংসা করলেন। হরিশঙ্কর দাদা এবং লক্ষ্মী দাদিও জেনে সন্তুষ্ট হলেন যে তাদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিফল নেওয়া হয়েছে। প্রিয়া তার পিতামাতার সঙ্গে কিছুদিন কাটালেন। তিনি তাদের সান্ত্বনা দিলেন এবং বললেন যে এখন তারা নিরাপদ। তিনি তাদের আবার সবজি বিক্রি শুরু করতে উৎসাহিত করলেন এবং এবার তিনি নিশ্চিত করলেন যে কেউ তাদের বিরক্ত করবে না। তিনি স্থানীয় পুলিশকে কঠোর নির্দেশ দিলেন যে তারা সব ছোট দোকানদারদের নিরাপত্তা দেবে এবং কাউকে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেবে না। বিজয় সিংয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হলো। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হলো। তিনি তার কাজের শাস্তি পেলেন এবং তার ভুলের জন্য অনুতাপ করলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এই কাহিনী শুধু একজন ইন্সপেক্টরের সাসপেনশনের কাহিনী নয়, বরং এটা ন্যায়ের বিজয় এবং এক কন্যার তার পিতামাতার প্রতি অবিচল প্রেমের কাহিনী। এই কাহিনী প্রমাণ করে যে ক্ষমতার অপব্যবহার কখনো সফল হয় না এবং শেষ পর্যন্ত সত্য এবং সততার বিজয় হয়। হরিশঙ্কর দাদা এবং লক্ষ্মী দাদি আবার তাদের দোকান স্থাপন করলেন এবং এবার তাদের মুখে আগের চেয়েও বেশি উজ্জ্বলতা ছিল। তাদের আর কোনো ভয় ছিল না, কারণ তারা জানতেন যে তাদের কন্যা প্রিয়া তাদের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। আর শহরের মানুষও এখন হরিশঙ্কর দাদা এবং লক্ষ্মী দাদিকে শুধু সবজি বিক্রেতা হিসাবে নয়, বরং ন্যায়ের একটি উদাহরণ হিসাবে দেখত। এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল যে ইউনিফর্মের সম্মান তখনই হয় যখন তাকে সঠিকভাবে পরা হয়
এবং মানুষের সেবাই একজন পুলিশ অফিসারের সবচেয়ে বড় কর্তব্য। তো বন্ধুরা, আপনাদের এই কাহিনী কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না, যাতে আমাদের উৎসাহ আরও বাড়তে থাকে। ধন্যবাদ।